রাজনীতিবিহীন বাংলাদেশে রাজনীতি নামের যা কিছু হচ্ছে, প্রায় সবকিছুতেই কতগুলো রং তামাশা শুরু হয়েছে, যা কিনা রাজনীতিবিদদের যে ব্যক্তিত্ব, গ্রহণযোগ্যতা, তাদের সম্পর্কে মানুষের সম্মান, মর্যাদা এবং যেটিকে বলা হয় সম্ভ্রম, এই সম্ভ্রমের যে বোধ, এটি নষ্ট হয়ে যাচ্ছে। ২ নম্বর হলো, রাজনীতি হলো এরকম একটা কর্ম, কাজ, যেখানে চারিদিক থেকে যত বেশি প্রেশার থাকবে, যত বেশি প্রতিযোগিতা থাকবে, তত বেশি এখানে উৎকর্ষতা, সৌকর্যতা বৃদ্ধি পাবে। রাজনীতিবিদদের যে কোয়ালিটি, গ্রহণযোগ্যতা, মানুষের কাছে তাদের যে আকর্ষণ, সেই আকর্ষণ বাড়বে। আপনি ধরুন, আমাদের যে আবহমান বাংলায় আমরা ছোটোকালে কী দেখেছি যে খুব বেশি আমাদেরকে খুব ইনফ্লুয়েন্স করতো বা প্রভাবিত করতো, তার মধ্যে ধরুন হাডুডু খেলা। একবার একটু স্মরণ করে দেখুন, ঘোড়া দৌড়, তারপর ঘোড়া দৌড়ের পরে যেটি ছিল ষাঁড়ের লড়াই, এরপরে নৌকা বাইচ, আর সাংস্কৃতিক অঙ্গনে যেটি হতো সেটি হলো বিচার গান। জারি গানও ভালো লাগতো, কিন্তু জারি গানের চাইতে বিচার গানটাতে আসলে বেশি ভালো লাগতো। তারপর বিচার গানের পরে জারি, সারি, বিচার গান। তো এই বিষয়গুলো যদি আপনি খেয়ালে নেন, যে আসলে আমাদের আবহমান বাংলার যে আমাদের চরিত্র, সেই চরিত্রটা হলো শক্তি এবং সামর্থ্যবানরা প্রতিযোগিতা করবে, উপযুক্ত লোকের সঙ্গে প্রতিযোগিতা হবে, এবং সেই প্রতিযোগিতা না হলে সেখানে কখনই উত্তম কোনো খেলা বা বিনোদন তৈরি হয় না। যেমন ধরুন, জারি গানের দর্শক রয়েছে, কিন্তু বিচার গানের দর্শক আলাদা। সেখানে শরীয়তি বয়াতি, মারেফতি বয়াতি, তর্ক হয়, বিতর্ক হয়। সে কি এক অপূর্ব, সেই শৈশবে যারা এই দৃশ্য দেখেছেন, জীবনে তারা সেই যত বড় চলচ্চিত্রে দেখুন না কেন, যেমন ধরুন দ্য লাইট হাউস, সাউন্ড অফ মিউজিক, দ্য বাইসাইকেল থিপ, এই সকল সিনেমার মতো কালোজয়ী সিনেমা, কিংবা ধরুন সত্যজিৎ রায়ের পথের পাঁচালী, এইগুলো যারা দেখেছেন এবং এগুলোকে মনে করেন যে ওয়ার্ল্ড হেরিটেজ, সারা পৃথিবীর সর্বকালের সেরা সম্পদ, সে মানুষটিও যখন তার সেই শৈশবের জারি, সারি, নৌকা বাইচ, হাডুডু খেলা, এই খেলাগুলোর যে বীরত্ব, কৌশল এবং তার সঙ্গে সঙ্গে লাঠি খেলা, এই স্মৃতি আর এই স্মৃতির যে সুখময়তা, এটা কোনো অবস্থাতেই অন্য জায়গায় নেওয়া যাবে না। সেই দিক থেকে যদি ধরেন যে বাঙালির যে মন মানসিকতা, তারা প্রতিযোগিতা চায়, খুব একটা হই হই রই রই চায়, চারিদিকে একটা রব চায়, উত্তেজনা চায়, সাসপেন্স চায়। আপনি বাংলা সিনেমাগুলো যেগুলো খুব হিটেড সিনেমা, ৮০-র দশকে, যেমন বারুদ সিনেমা, সোহেল রানার খুব বিখ্যাত একটি সিনেমা, নায়ক সোহেল রানার। তো এই জিনিসগুলো যে আপনি দেখেন, ১৬ বার, ১৭ বার, ২০ বার মানুষ এই সিনেমাগুলো দেখেছে। এর কারণ হলো এখানে সাসপেন্স ছিল, প্রতিযোগিতা ছিল, ভীষণ রকম মারদাঙ্গা ছিল, এবং সেটা যেন তেন আজকের তুফানের মতো মারদাঙ্গা না, সেটার মধ্যে একটা কাহিনী ছিল, এবং সেই কাহিনীর কারণেই বাঙালি আজকে এই পর্যায়ে। তো সেই দিক থেকে যদি আপনি দেখেন, আবহমান বাংলার যে চরিত্র, সেই চরিত্র অনুযায়ী রাজনীতির যে পরিবেশ আমরা শৈশব থেকে দেখে এসেছি, সেটা নেই। আওয়ামী লীগবিহীন রাজনীতি মনে হচ্ছে অনেকটা ভাড়ামি। বিএনপির প্রতিযোগী না থাকার কারণে তাদের মধ্যে যে ধরনের একটা রিল্যাক্স ভাব চলে আসছে, যে ধরনের তুচ্ছ এবং তাচ্ছিল্য ভাব চলে আসছে, পরিস্থিতি খুব দ্রুত এমন একটা জায়গাতে যাবে যখন বিএনপি তাদের অস্তিত্ব রক্ষার জন্য নিজেরা মারামারি করবে। জামাতের আমির এবং যাকে বলা হয় জনাব নাহিদ ইসলাম, তারা দুজন পাশাপাশি বসে সংবাদ সম্মেলন করেছেন,
এবং তারা বলেছেন যে আমাদেরকে খুব শক্তিশালী বা কি যেন শক্ত বা গরম বিরোধী দল ভাববেন না, আমরা খুব নরম প্রকৃতির মানুষ। আসলেই তো তারা নরম, কিন্তু বাংলাদেশ এরকম নরম প্রকৃতির জিনিস চায় না। গোকরা সাপের সঙ্গে আপনারা কি কোনোদিন ধোড়া সাপের খেলা দেখেছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে? কিংবা দাঁড়ার সাপের সঙ্গে গোকরা সাপের কখনো আপনারা খেলা দেখার জন্য গ্রাম্য বাজারে দাঁড়িয়েছেন? নেভার। মানুষ আকৃতিতে অজগর সাপ দেখতে সাধারণত বাড়িতে বাড়িতে নিয়ে অজগর সাপ দেখাতো, আর বাজারে পথে ঘাটে মাঠে শত শত মানুষ দাঁড়িয়ে গোখরা সাপের খেলা দেখতো, যারা ফনা তুলতে পারে, ফোঁস আওয়াজ করতে পারে, সবল মারতে পারে। এবং একটা সাপের খেলা দেখতো না, দুটো, তিনটে, চারটে, কালনাগিনী, খইয়া গোখরা, পদ্ম গোখরা, এবং যে যত, মানে এই সাপগুলোর মধ্যে বিভিন্ন আকার আকৃতি ছিল। এগুলো দেখতাম এবং আমরা শিহরিত উঠতাম। তো সেখানে যদি সাপের সামনে একটা ব্যাঙ ছেড়ে দেওয়া হয়, সাপের সামনে যদি একটা গোকরা সাপ দিয়ে দেওয়া হয়, একটা কেঁচো ছেড়ে দেওয়া হয় এবং বলে যে খেলো এবং বাচ্চারা তালিয়া বাজাও, একটা খুব কালনাগিনী বা ধরেন একেবারে খইয়া গোকরা, পদ্ম গোকরা, তার সামনে খুব নরম সরম একটা কেঁচো, আপনি সেই খেলা কি দেখবেন? বাঘের সঙ্গে আপনি খরগোশের কোনো খেলা আপনার মজা লাগবে বলেন তো? কখনো মজা লাগবে না। তো সেই দিক থেকে রাজনীতির অঙ্গনে যা কিছু হচ্ছে, সেই সরকার এবং বিরোধী দলের মধ্যে এভাবে কোনো কিছুই ঘটছে না যেটা রাজনীতির উৎকর্ষতা তৈরি করবে, রাজনীতির প্রতি মানুষের আকর্ষণ তৈরি হবে। ফলে এখানে যে সকল অন্য সময় উল্লেখ করা হতো না, সে সকল বিষয় সামনে চলে এসছে। যেমন ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী একটা কথা বলেছেন, বিএনপির এখন যিনি একেবারে হর্তাকর্তা, ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী বলা হয় তাকে, তিনি বলেছেন যে দুষ্ট লোকেরা বলে, মানে জামাতকে উদ্দেশ্য করে তিনি অনেকটা কাব্যিক ঢঙে, অনেকটা যাকে বলা হয় সিনেম্যাটিক মোডে, অনেকটা একেবারে যাকে বলা হয় সেই ভারতীয় সিনেমার যে উত্তম কুমার, সে উত্তম কুমার যেভাবে বা ছবি বিশ্বাস যেভাবে ডায়লগ বলে, ঠিক সেইভাবে দুষ্ট লোকেরা বলে পার্লামেন্টে তিনি এ কথা বলে জামাতকে কটাক্ষ করার চেষ্টা করেছেন। তো দুষ্ট লোকরা যে কথা বলবে, দুষ্ট লোকের কথা কেন ভদ্রলোকের কানে আসবে? দিস ইজ দ্য ওয়ান থিং। সেকেন্ড থিং হলো, দুষ্ট লোকের যে দুষ্ট কথাগুলো আছে সেগুলো কখনোই ভদ্রলোক মুখ দিয়ে উচ্চারণ করেন না। তৃতীয়ত, দুষ্ট লোকের কোনো মিষ্ট কথা কখনোই কোনো ভদ্রলোক সেটিকে নিজের কাজের কথার বা অন্য কোনো কিছু রেফারেন্স হিসেবে ব্যবহার করেন না। তো কাজেই স্বরাষ্ট্রমন্ত্রী যে দুষ্ট লোকেরা বলে, এই দুষ্ট লোকদেরকে তিনি যতই পৃথক করতে চান না কেন, এই দুষ্ট লোকের সমস্ত দুষ্টুমি, বদমাশি, আচার আচরণ, চাল চলন নিঃসন্দেহে স্বরাষ্ট্রমন্ত্রীকে বিমোহিত করেছে। এবং তিনি মনে করছেন যে আমরা যেটা পারছি না, ভদ্রলোকেরা যেটা পারছি না, দুষ্ট লোকেরা সেই জিনিসগুলো করে ফেলেছে। কাজেই এ জাতির অর্থে পরিচালিত মহান সংসদে তিনি সম্মানিত বিরোধী দল বা বিরোধী দলের সংসদ সদস্য যারা আছেন তাদেরকে কটাক্ষ করার জন্য রেফারেন্স হিসেবে কার্ল মার্কসের কথা নয়, রেফারেন্স হিসেবে উইনস্টন চার্চিলের কথা নয়, রেফারেন্স হিসেবে পার্লামেন্টারি ডেমোক্রেসির যারা জনক বিভিন্ন সময়টাতে ছিলেন দেশে এবং দেশের বাইরে, তাদের কারো কোনো রেফারেন্স তিনি গ্রহণ না করে তিনি দুষ্ট লোকদের যে ডায়ালগ, কথা, বক্তব্য, সেটাকে ফ্রন্টিয়ার লাইনে নিয়ে এসেছেন। কাজেই লক্ষণগুলো, রাজনীতির যে লক্ষণগুলো, এটি কতটা দুষ্টুমির দিকে যাচ্ছে এটা সহজেই আপনারা অনুমান করতে পারবেন। ২ নম্বরে যে বিষয়টি বলতে চাই সেটি হলো যে আমাদের দেশে এই প্রথম একটা পার্লামেন্ট গঠিত হয়েছে যেখানে মন্ত্রীরা অদ্ভুত অদ্ভুত সব কথাবার্তা বলছে, অদ্ভুত অদ্ভুত সব কাণ্ড করছে। এরকম কাণ্ড সিনেমাতে দেখা যায় না। আমাদের স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসাইন বকুল
বহুদিন পর তিনি ক্ষমতায় এসেছেন, প্রায় ২০ বছর পরে। এবং তার এখন যে বয়স, সেই বয়স অনুযায়ী ৫ বছর পরে তার জীবনের সুযোগ আসবে কিনা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। কাজেই তিনি তার হৃদয়, মন সব কিছু উজাড় করে দিয়ে তার জীবনের যত রকম দুর্নাম বদনাম আছে সবগুলোকে মাটি চাপা দিয়ে তিনি ধর্মপুত্র যুধিষ্ঠিরের মতো অথবা ফেরেশতার মতো অথবা অলি আল্লাহ, গাউস কুতুব, পীর মাশায়েখের মতো তিনি যে একজন সৎ ব্যক্তি, কোনো জেনা, ব্যভিচার, নারীপ্রীতি তার জীবনে ছিল না। এবং এখন তো প্রশ্নই আসে না। কোনো অর্থলোভ, ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি এসব কোনো কিছু তিনি একেবারে বুঝতেই পারেন না। এবং তিনি শপথ করেছেন যে তিনি এখন শিশুর মতো সরল কথা বলবেন। এবং সেভাবে তিনি কাজ করে যাচ্ছেন। এবং এইরকম সৎ মন্ত্রী যদি জনাব তারেক রহমান সাহেবের মন্ত্রী পরিষদে থাকে, আসমানের তারকারা এখানে নূর বিলাতে থাকবে। এরকম মন্ত্রীর কল্যাণে এরকম মন্ত্রী যদি থাকে, তাহলে শুধু তারেক রহমান সাহেব নন, তার প্রয়াত আম্মা, তার প্রয়াত বাবা, তারাও কবরে বসে এই মন্ত্রীর জন্য দোয়া করবেন যে এরকম একজন মন্ত্রী, তিনি তার সর্বস্ব দিয়ে আমার সন্তানের সাথে আছে, আমার সন্তানের পাশে, মানে তারেক রহমান সাহেবের পাশে থেকে দেশ জাতির সেবা করছে। এবং এই মন্ত্রীর কারণে বিএনপি সরকার খুব দ্রুত আসমানের একেবারে প্রথম আসমান ভেদ করে কোথায় যে চলে যাবে, উন্নতির চরম শিখরে বলা যায় না। কারণ হলো এই মন্ত্রী পাগলের মতো ঘুরে বেড়াচ্ছেন। পাগল বলাটা কি ঠিক হলো? না। এই মন্ত্রী বিদ্যুতের গতিতে সারা দেশে ঘুরে বেড়াচ্ছেন, উল্কার গতিতে সারা দেশে ঘুরে বেড়াচ্ছেন। একের পর এক তিনি মানে বিস্ময়কর ঘটনা ঘটছেন। প্রত্যেকটা জেলা অফিসে গিয়ে, হাসপাতালে গিয়ে তিনি, প্রাইভেট হোক কিংবা পাবলিক হোক, তিনি সেখানে নজিরবিহীন নজির তৈরি করছেন। তার ভয়ে সিভিল সার্জন থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ থরথর করে কাঁপে। সাম্প্রতিক সময়ে তিনি বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট প্রাইভেট এবং রেপুটেড প্রাইভেট এন্টাইটিস হসপিটাল এবং মেডিকেল কলেজ হসপিটাল দুটো, তিনি এটা বন্ধ করে দিয়েছেন। তারপর তিনি বীর দর্পে বলেছেন, এটা বন্ধ করে দেওয়ার পর তার মালিকরা, বাংলাদেশের মানে যাকে বলা হয় শীর্ষ ধনী পরিবার, তারা কোটি কোটি টাকা নিয়ে মন্ত্রীর পিছনে ছুটেছে। সুবহানাল্লাহ। এই মন্ত্রী, আপনি চিন্তা করেন, কোটি কোটি টাকা তিনি সেগুলো গ্রহণ করতে পারতেন, হয়তো ১০০ কোটি টাকা নিতে পারতেন। তিনি সেটা নেননি, বরং জাতির সামনে সেটা উন্মোচন করে দিয়েছেন যে প্রাইভেট হসপিটালগুলো এত খারাপ, এর মালিকরা এত খারাপ যে তারা একদিকে রুগী মেরে ফেলে, অন্যদিকে নিজেদের কুকর্মকে ঢাকার জন্য মন্ত্রীর দরবারে টাকা নিয়ে আসে। তো কাজেই এই যে মাননীয় মন্ত্রী মহোদয় যে কথা বলেছেন, এই কথার দুটো ক্রিমিনাল অফেন্স আছে। ফৌজদারি অপরাধ, কাউকে ঘুষ দেওয়া, এটা একটা মানে বা সাধা প্ররোচিত করা, এটা একটা ক্রিমিনাল অফেন্স। এর জন্য মানে এটা হাইকোর্ট বা যে কোনো আদালত সুমোটো রুল করতে পারে। মন্ত্রী মহোদয় নিজেও এভাবে মামলা করতে পারেন। আপনাদের মনে আছে যে বিগত বিএনপি জমানাতে ২০০১ থেকে ২০০৬ যখন দেশ পরপর ৫ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হচ্ছিল, তখন আরেকজন ধর্মপুত্র যুধিষ্ঠির ছিলেন। তিনি ছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব লুৎফুজ্জামান বাবর। সবাইকে আপনারা তাকে লুকিং ফর শত্রুজ বলে ঠাট্টা মস্করা করেন। তো সেই ভদ্রলোক কিন্তু এরকম একটা গুরুত্বপূর্ণ কাজ করেছিল। তার অফিসে কে বা কারা গিয়েছিল তাকে ঘুষ দেওয়ার জন্যে, তিনি সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করেছিলেন এবং পুলিশের হাতে সোপর্দ করেছিলেন। ক্যান ইউ ইমাজিন? হয়তো এই সুকর্মের ফলে এবং এই যে একটা ভালো কাজ তিনি করেছেন, এই ভালো কাজের ফলে দেখুন তিনি প্রায় ফাঁসির মঞ্চে উঠে যাচ্ছিলেন, সেখান থেকে আল্লাহ তাকে ফিরিয়ে এনেছে। বিভিন্ন মানুষের কাছ থেকে
টাকা নিয়ে তার বিরুদ্ধে যে বদনামগুলো হয়েছে, আপনি দেখেন তো তার হাঁটা চলা, তার হাতের তসবি, তার টুপি দেখে কেউ কি বলবে বসুন্ধরা গ্রুপের ছেলের কাছ থেকে তিনি টাকা নিয়েছেন? এই বদনাম যারা করবে আল্লাহর গজব নাজিল হবে তাদের প্রতি। এরকম একজন ফেরেশতা। আগের জামানায় এরকম একজন ফেরেশতা ছিলেন, আবার এখন এই যে নতুন একজন স্বাস্থ্যমন্ত্রী আসছেন। এর বাইরে আরেকটি চমৎকার এই সরকারের সফলতা আছে, সেটি হলো সরকার মীর বংশ থেকে একজন যাকে বলা হয় মন্ত্রী নিয়োগ দিয়েছেন। যদিও তিনি প্রতিমন্ত্রী, কিন্তু বলা হয়ে থাকে তিনি বাংলাদেশের সর্বকালের সবচেয়ে শক্তিশালী মন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের ঘনিষ্ঠ বন্ধু। আগের জামানাতে যেমন ঘনিষ্ঠ বন্ধু ছিলেন গিয়াসউদ্দিন আল মামুন, কিন্তু তিনি কোনো মন্ত্রী ছিলেন না। আর এই আমলে সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে এই মীর বংশের সন্তান জনাব মীর শাহে আলম। তো তার নামও কিন্তু এই সময়টাতে আসছে। তার মাশাআল্লাহ চেহারা ছিল সত্যিকার অর্থে মীর বংশ। আমরা তো জানি যে আমাদের এই পাক ভারত উপমহাদেশে সত্যিকার অর্থে অ্যাবরজিন 4টি বংশকে বলা হয় যে এরা হলো ব্লু ব্লাড। সেটা হলো মোগল, পাঠান, সৈয়দ আর মীর বংশ, এই 4টি বংশ। তো বাংলাদেশে আসলে মুঘলরাও নেই, পাঠানরাই মুঘল, এবং মুঘলরা তো বলতে গেলে ভ্যানিশ হয়ে গেছে। পাঠানরা আছে পাকিস্তানে, বাংলাদেশে কিছু সৈয়দ আছে, কিন্তু এখানে 2 নম্বর সৈয়দ বেশি। সৈয়দ ছিল না, কিন্তু বলে আমরা সৈয়দ। আর মীর আছে, কিন্তু ওই যে মীর আছে, কিন্তু মীর জাফরের কারণে বারবার শুধু মীর নামটা আসলে অনেকে ব্যবহার করতেছেন না, যদিও এটা একটা আভিজাত্যের লক্ষণ। এক মীর জাফর, তারপরে ও অবশ্য মীর মদন আছে। মীর মদন কিন্তু ভালো ছিলেন। তো মীর জাফর, তার ছেলে মিরন, এদের কারণে মীর শব্দটি বাংলাদেশে প্রচলিত না, কিন্তু তারপরেও এটা বেশ উচ্চ বংশীয়। এরকম মীর বংশের একজন মানুষ জনাব তারেক রহমান সাহেবের বন্ধু, অসাধারণ, দেখতে সুন্দর, এবং তাকে নিয়েও কিন্তু ভীষণ রকম আলোচনা হচ্ছে। তিনি যে কথাগুলো বলছেন, তিনি যে পোশাক পরছেন, তিনি যে হাঁটাচলা করছেন, তিনি যেভাবে হাসছেন, কাজ করছেন, দ্য স্টাইল অফ ওয়ার্কিং, এটাও সরকারকে এমন একটা জায়গায় নিয়ে যাবে, তারেক রহমান সাহেবকে এমন একটা জায়গায় নিয়ে যাবে, মানে আকাশের একেবারে ধ্রুব দ্বারা বানিয়ে ফেলবে। এই সমস্ত লোকজন, অর্থাৎ রাজা টোডরমল, বীরবল, মোল্লা দো পেয়াজা, আবুল ফজল, ফৈজি, মানসিংহ, এই সমস্ত মহামানব যেভাবে সম্রাট আকবরকে তার যে মাকাম, রাজনীতির যে মাকাম, সে মাকামে পৌঁছিয়ে দিয়েছিল, তদ্রূপ এখন এই যে দুষ্ট লোকদেরকে নিয়ে যিনি কথা বলেন, তিনি স্বাস্থ্যমন্ত্রীর মতো ফেরেশতা, আর মীর বংশের মতো উচ্চবংশীয়, অভিজাত বংশীয়, উচ্চবংশীয়, মানে উচ্চবংশীয় বলতে ওই যে আগে একটা উচ্চবংশীয় কথা বলে এক গরু ব্যবসায়ী